সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে থাকবে আলোচনা সমযোজী যৌগ সম্পর্কে। সমযোজী বন্ধন নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি আয়নিক বন্ধন নিয়ে। আয়নিক বন্ধন সম্পর্কে তোমরা জেনেছো। তো আয়নিক বন্ধন ধাতু এবং অধাতুর মধ্যে সংঘটিত হয়। আয়নিক বন্ধনে কি হয়? আয়নিক বন্ধনে ধাতুরা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আধানযুক্ত আয়নে পরিণত হয় এবং অধাতুরা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আধানযুক্ত আয়নে পরিণত হয়। তো এভাবে সৃষ্ট ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়নের মধ্যে এক প্রকার আকর্ষণ বলের সৃষ্টি হয়। এই আকর্ষণ বলের প্রভাবেই আয়নিক বন্ধনের সৃষ্টি হয়। তো আজকে আমরা আলোচনা করব সমযোজী বন্ধন নিয়ে। সমযোজী বন্ধন আসলে কোন মৌলের সাথে কোন মৌলগুলোর মধ্যে গঠিত হয়ে থাকে? সমযোজী বন্ধন মূলত অধাতু এবং অধাতুর মধ্যে এই সমযোজী বন্ধন গঠিত হয়ে থাকে। তো অধাতু কেন? অধাতুদের উদ্দেশ্য থাকে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করা। নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে অধাতুদের বহিস্থ শক্তি স্তরে একটি, দুটি অথবা তিনটি ইলেকট্রন অথবা চারটি ইলেকট্রনের প্রয়োজন হয়। এই একটি, দুইটি, তিনটি, চারটি ইলেকট্রন অর্জনের জন্য এই অধাতুরা যখন অন্য কোনো অধাতুর সাথে যুক্ত হতে চায় তখন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে। এই ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হচ্ছে সমযোজী বন্ধন। তো চলো আমরা জেনে নেই এই সমযোজী বন্ধন আসলে কি। সমযোজী বন্ধন মূলত অধাতু এবং অধাতুর মধ্যে গঠিত হয়ে থাকে। কি বললাম? সমযোজী বন্ধন মূলত কি হবে? অধাতু ও অধাতুর মধ্যে। এই যে অধাতু প্লাস হলো অধাতু, দুটি অধাতু মিলিত হয়ে যে বন্ধন গঠন করে তাকে বলা হচ্ছে সমযোজী বন্ধন। তো আমরা জেনে নেই সমযোজী বন্ধনের সংজ্ঞাটা আসলে কি। সমযোজী বন্ধন গঠন করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। তাহলে আমরা সমযোজী বন্ধনের সংজ্ঞা এভাবে দিব যে সমসংখ্যক ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধনের সৃষ্টি হয় তাকে সমযোজী বন্ধন বলে। দেখে নিই, সমসংখ্যক লিখছি, সমসংখ্যক ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধনের সৃষ্টি হয়, যে বন্ধনের সৃষ্টি হয় তাকে সমযোজী বন্ধন বলে। যে বন্ধনের সৃষ্টি হয় তাকে সমযোজী বন্ধন বলে। সমযোজী বন্ধন বলে। তো এই সমযোজী বন্ধন সম্পর্কে যেহেতু আমরা জানলাম, তো সমযোজী বন্ধন আসলে কিভাবে গঠিত হয়? মনে করি দুটি পরমাণু, এ একটি, বি একটি। এই দুটি পরমাণু তাদের একটি করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এই এ পরমাণুটি একটি ইলেকট্রন সরবরাহ করলো এবং বি পরমাণুটি একটি ইলেকট্রন সরবরাহ করলো। করার পরে তাদের মাঝে যে বন্ধনটি গঠিত হয়েছে এই বন্ধনটা হলো সমযোজী বন্ধন। এই বন্ধনটার নাম হলো সমযোজী বন্ধন। ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধনের সৃষ্টি হয় সেটাই হলো সমযোজী বন্ধন। তো দেখে নিব এবার সমযোজী যৌগ আসলে কাকে বলে। আমরা সমযোজী যৌগ সম্পর্কে একটু দেখে নেই। লিখছি তাহলে সমযোজী যৌগ। সমযোজী যৌগ দেখে নেই এই সমযোজী যৌগ কাকে বলে। সমযোজী যৌগ সম্পর্কে আমরা আলোচনা করছি, তাই না? যে সকল যৌগের অণুতে সমযোজী বন্ধন বিদ্যমান তাদেরকে সমযোজী যৌগ বলে। তা লিখব যে সকল যৌগের অণুতে
সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন বিদ্যমান, তাদেরকে সমযোজী যৌগ বলে। সমযোজী যৌগ বলে। তো আমরা একটু দেখে নেই যে সমযোজী অণু কোনগুলো। তাহলে সমযোজী অণুর উদাহরণ, সমযোজী অণু, অণু। তো আমরা সমযোজী অণুগুলো দেখে নেব একটু। এই সমযোজী যৌগের অণুগুলো, যৌগ বা মৌলের অণুগুলো পরে আমরা বিশ্লেষণ করব। প্রথমে আমরা মৌলিক পদার্থের অণুগুলো একটু দেখে নিই। যেমন হাইড্রোজেন H2, ফ্লোরিন মানে হ্যালোজেনগুলো F2, Cl2, Br2, I2 ইত্যাদি। এছাড়া হলো নাইট্রোজেন N2, অক্সিজেন O2, এগুলো হলো বিশুদ্ধ সমযোজী। এছাড়াও হলো অন্যান্য যৌগিক অণু যেগুলো আছে, যেমন হলো HF হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড। এছাড়া হলো পানি H2O, H2S, NH3, PH3, NCl3, PCl3, PCl5। PCl5 আমি একটু পরে লিখছি কারণ এটা হলো একটু ব্যতিক্রম। তো ব্যতিক্রমগুলো আমরা পরে জানবো। তো এখানে আরও লিখছি হলো CH4, CCl4, SI সিলিকন টেট্রাহাইড্রাইড। এছাড়া হলো সিলিকন টেট্রাক্লোরাইড Cl4। এই যৌগগুলো হলো সমযোজী যৌগ। আরও কিছু যৌগ আছে, যেমন ধরো PCl5, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড। এছাড়া আমরা লিখতে পারি সালফার টেট্রাফ্লোরাইড, সালফার হেক্সাফ্লোরাইড। এই যৌগগুলোর, এই অণুগুলোতে সমযোজী বন্ধন বিদ্যমান। কারণ আমরা প্রথমেই বলেছি যে সমযোজী বন্ধন শুধুমাত্র অধাতু এবং অধাতুর মধ্যে সংঘটিত হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে সকল দ্বিমৌল যৌগ আছে, এই দ্বিমৌল যৌগগুলোতে সবগুলোতে আমরা মৌল দুটি অধাতু পাচ্ছি। এই অধাতু অধাতু যে বন্ধন গঠিত হবে সে বন্ধনগুলো হলো সমযোজী বন্ধন। তো সমযোজী বন্ধন গঠনের আমরা প্রথমেই লিখব এগুলো, যে কিভাবে এগুলো বন্ধন গঠন করছে এগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে একটা একটা করে উদাহরণ দিচ্ছি, 3টি উদাহরণ দেওয়ার চেষ্টা করব আমি সমযোজী বন্ধনের ক্ষেত্রে। প্রথমে আমরা দেখে নেব যে এই যে অণুগুলোর ক্ষেত্রে এগুলোর বন্ধন গঠন কিভাবে হয় এবং এগুলোর বন্ধন গঠন কিভাবে আমরা বর্ণনা করতে পারি। তো এখন এখানে এই দুটির হলো এই 3টা যে মৌলগুলো আছে, 3টা বলতে এখানে আইটেম 2টা আছে। এই মৌলগুলোর বর্ণনায় একটা দিলে বুঝতে পারবে তোমরা, এবং এই দুটির মধ্যে বর্ণনা একটি যদি আমি দেই তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে বন্ধন গঠনের উদ্দেশ্য কি? নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় ইলেকট্রন বিন্যাস অর্জন, তাই না? নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করাই হলো উদ্দেশ্য। যেমন হাইড্রোজেনের প্রথমে আমরা যদি বর্ণনা করি একটু, তাহলে আমরা লিখব যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো 1, এর ইলেকট্রন বিন্যাস 1s হলো 1। এর নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 2, এর ইলেকট্রন বিন্যাস হলো 1s2। তাহলে আমরা হাইড্রোজেনের লিখলাম, এখানে হিলিয়ামের লিখেছি। তাহলে দুটি হলো কি, এই যে হাইড্রোজেনের বহিস্থ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে, এর নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হলো হিলিয়াম, হিলিয়ামের বহিস্থ শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে। হাইড্রোজেন পরমাণুর বহিস্থ শক্তি স্তরে হিলিয়ামের ন্যায় স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করতে হলে একটি ইলেকট্রনের প্রয়োজন হয়। এ কারণে
দুটি হাইড্রোজেন পরমাণু দুটি হাইড্রোজেন পরমাণু তাদের একটি করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, আমরা যদি একটু লক্ষ্য করি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, এখানে এই যে তার একটা ইলেকট্রন দেখানো হলো বোল্ড চিহ্ন দ্বারা, আরেকটা হাইড্রোজেন পরমাণু, দুটি হাইড্রোজেন পরমাণু, এই দুটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনগুলো, তো প্রথমটা আমি নীল কালি দিয়ে ইলেকট্রন দেখাচ্ছি, অপরটা দেখাচ্ছি হলো লাল কালার দিয়ে। হ্যাঁ, তো এদের মধ্যে কি হবে, বন্ধন গঠন যখন হবে, বন্ধন গঠনের ক্ষেত্রে দুটি হাইড্রোজেন পরমাণু তাদের একটি করে ইলেকট্রন কি করছে, শেয়ার করছে। শেয়ার মাধ্যমে তাদের মধ্যে যে বন্ধনটা গঠিত হচ্ছে সেটা হলো সমযোজী বন্ধন। এই যে দুটি হাইড্রোজেন পরমাণু, দেখো প্রথম হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি নীল কালার, তাই না? তো এর ইলেকট্রনটা হবে এই যে নীল কালারের ইলেকট্রন দিয়ে দিলাম, এবং পরের হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটা হলো এই যে লাল কালার। তো এই যে ইলেকট্রন যুগল, এই যে দুটি ইলেকট্রন দিয়ে একটি বন্ধন গঠিত হয়েছে, বা আমরা দিতে পারি এখানে, এটা আমরা কি লিখতে পারি, দুটি হাইড্রোজেন পরমাণু H বন্ড হলো H গঠন হয়েছে, বা আমরা লিখতে পারি H2। এর নিচে লিখবো আমরা হলো এটি হাইড্রোজেন পরমাণু, এর নিচে লিখবো হাইড্রোজেন পরমাণু। তাহলে দুটি হাইড্রোজেন পরমাণু মিলিত হয়ে এখানে H2 অণু গঠন করছে। তাহলে এখানে অণু গঠন করেছে দুটি হাইড্রোজেন পরমাণু মিলে। তো এভাবে বন্ধন গঠনের মাধ্যমে H2O অণু গঠন করছে, সেই সাথে প্রত্যেকটি হাইড্রোজেনের বহিস্থ শক্তি স্তরে হিলিয়ামের ন্যায় স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জিত হচ্ছে। তো কিভাবে অর্জিত হচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করি, এই হাইড্রোজেনটাকে বাদ দেই, কারণ এই বন্ধন ইলেকট্রন দুটি পরমাণু সমানভাবে ব্যবহার করবে। তো যখন এই জোড়া ইলেকট্রন এই হাইড্রোজেন পরমাণু ব্যবহার করবে, তার বহিস্থ শক্তি স্তরে দুটি ইলেকট্রন অর্জিত হয়েছে। আবার এই হাইড্রোজেন পরমাণু যখন ব্যবহার করবে, তার বহিস্থ শক্তি স্তরে দুটি ইলেকট্রন অর্জিত হয়েছে। এভাবে নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে মৌলগুলো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করে। এরপরে চলে আসি আমরা আরেকটি অণুর গঠন বর্ণনা আমি হলো আলোচনা করব। এখানে ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হলো কত, 9। এর ইলেকট্রন বিন্যাস আমরা একটু দেখব, 1s2, 2s হলো কত 2, 2p হলো কত 5। নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হলো নিয়নের পারমাণবিক সংখ্যা কত, 10। ইলেকট্রন বিন্যাস আমরা দেখব, 1s2, 2s হলো 2, 2p হলো 6। অর্জন করতে ফ্লোরিনের বহিস্থ স্তরে একটি ইলেকট্রন প্রয়োজন। এই যে দেখো বহিস্থ শক্তি স্তর যেটা আছে, এই বহিস্থ শক্তি স্তরে আসলে কয়টা ইলেকট্রনের প্রয়োজন? হ্যাঁ, বহিস্থ শক্তি স্তরে একটি ইলেকট্রনের প্রয়োজন। তাই দুটি ফ্লোরিন পরমাণু নিজেদের মধ্যে বন্ধন গঠনের মাধ্যমে F2 অণু গঠন করে, এবং ফলে তাদের বহিস্থ শক্তি স্তরে নিয়নের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জিত হয়। তো আমরা দেখে নেই নিয়নের মতো কিভাবে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন হয়। ফ্লোরিন হলো 9+, এটা হলো তার পারমাণবিক সংখ্যা। প্রথম শক্তি স্তরে দুটি ইলেকট্রন থাকে, দ্বিতীয় শক্তি স্তর আরেকটি এখানে আমরা লিখব 9+, এটা হলো তার প্রথম শক্তি স্তর। এরপরে হলো দ্বিতীয় শক্তি স্তর। তাহলে ইলেকট্রন সংখ্যাগুলো, একটার আমি সবুজ কালি দিয়ে দিচ্ছি আর একটার হলো লাল কালি দিয়ে দিচ্ছি। তাহলে বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা থাকে হলো কয়টি? ইলেকট্রন সংখ্যা হলো 7টি ইলেকট্রন থাকে ফ্লোরিনের বহিস্থ শক্তি স্তরে। প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকে হলো 2টি। এই ফ্লোরিন পরমাণুর ক্ষেত্রেও একই ধরনের বহিস্থ শক্তি স্তরে 7টি ইলেকট্রন থাকবে, 7টি ইলেকট্রন দিলাম। আর প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকে। দুটি ফ্লোরিন পরমাণু নিজেদের সাথে নিজেদের বহিস্থ শক্তি স্তরের একটি করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে F2 অণু গঠন করে। এই যে F2 অণু গঠন করছে। তাহলে এখানে 9+, প্রথম শক্তি স্তর 9+ দিচ্ছি এই কারণে এটা পারমাণবিক সংখ্যা অর্থাৎ হলো প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা কিন্তু কখনোই পরিবর্তন হবে
না, এই কথাটি তোমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করব। এই নেক্সট ভিডিওতে তোমরা হলো আরও যে সকল সমযোজী যৌগের অণু আছে ওই অণুগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তো তোমরা এটা একটু দেখে নাও। এখানে যে অণু গঠন হলো এই অণুর গঠনটা আমি একটু ক্লিয়ার করে দিই তোমাদের। এখানে প্রত্যেকটা বহিস্থ শক্তি স্তরে কি হলো, প্রত্যেকটা ফ্লোরিন পরমাণুর, আমি যদি খেয়াল করি ফ্লোরিন পরমাণুর এই যে জোড়া ইলেকট্রন, এক জোড়া ইলেকট্রন, এটি দুটি ফ্লোরিন পরমাণুই ব্যবহার করবে, ফলে তাদের বহিস্থ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন অর্জিত হবে। বা এটাকে আমরা লিখতে পারি এফ বন্ড হলো এফ বা হলো F2। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখানে লিখবো আমরা ফ্লোরিন পরমাণু, এখানে লিখবো হলো ফ্লোরিন পরমাণু। তো আজকে এ পর্যন্তই আলোচনা থাকছে। এরপরের ভিডিওতে তোমরা হলো নাইট্রোজেনের অনুগঠন এবং অক্সিজেনের অনুগঠন এছাড়া হলো দ্বিমৌল যে যৌগ আছে সেগুলো সমযোজী বন্ধন গঠন সম্পর্কে জানতে পারবে। অবশ্যই নেক্সট ভিডিওটি তোমরা হলো কি দেখবে।